আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি। শুরু করবার আগে আমাদের আজকের আলোচনার বিষয় তুলে ধরছি। আমি রাজু আহমদ খান, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আজকে আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক মতামত, পরামর্শ, এইসব চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন। আমাদের এই সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। তো সবাই কিছু কিছু করে বলবে এবং সাংবাদিকগণ প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর আমরা সবাই মিলেই দেব। প্রথম কথা হচ্ছে যে প্রচণ্ড শৈত্যপ্রবাহের মধ্যে দেশের কোটি কোটি মানুষ কষ্ট পাচ্ছে। এর জন্য রাজনীতি কি ভূমিকা রাখছে? রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে, দলের মধ্যে নির্বাচনের হাওয়া বইছে, কিন্তু এই শৈত্যপ্রবাহের হাওয়ায় কি ভূমিকা রাখবেন জানি না। সবাই নির্বাচনমুখী এবং এই নির্বাচনের প্রচারও শুরু হবে তাড়াতাড়ি। মনোনয়ন কারো কারো বাতিল হচ্ছে, কারো কারো থাকছে, সে বিষয়গুলো নিয়ে আসবে আলোচনায়। এবং দেশীয় রাজনীতির বাইরে আমরা আন্তর্জাতিক রাজনীতির কথা বলতে পারি। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ সেটা নিয়েও কথা হবে। প্রথমেই কথা বলবেন আমির আলী হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সমন্বয়ক, বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পলিটিক্স ক্লাবের সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনীতিবিদ এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুরা এবং সারা পৃথিবীর যেখান থেকে শুনছেন সকলকে এই ঠান্ডার আবহাওয়ার ভিতরে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে আন্তর্জাতিকভাবে এবং বহির্বিশ্বকে নিয়ে আজকে সারা পৃথিবীতে দুইটা ভাগ, একটা হলো মুসলিম আর একটা হলো এন্টি মুসলিম। আজকে দীর্ঘ 1400 বছর থেকে সেই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছেন, আবু জাহেলকে দিকে যে শুরু হয়েছেন যেই খেলা, সেই খেলা এখনো চলছে। কারণ হলো মুসলিম এন্টি মুসলিম। আজকে আমরা যারা সারা পৃথিবীতে যারা মুসলমান আছে, আজকে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে বহির্বিশ্বের মোড়লরা তাদের শক্তি দেখে, যেমন ছোট ছোট রাষ্ট্র যেখানে যেখানে আছে তাদেরকে উপরে স্টিম রোলার চালাচ্ছেন এবং তাদেরকে হত্যা করতেছেন। কারণ তাদের পিছনে কেউ কথা বলার মতো সেরকম শক্তি নাই। যেমন প্রথম আসেন আপনার এই ইরানটাকে শাহ পহলভি যখন দখল করে, ওখান থেকে ইরান মুসলিম রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। আজকে আফগানিস্তান দীর্ঘ 22 বছর যুদ্ধ করে তাদের অনেক রক্তের বিনিময় এই পশ্চিমা বিশ্বর সাথে চ্যালেঞ্জ করে তারা বিজয় অর্জন করেছে। আজকে সাদ্দাম হোসেনকে নিরীহভাবে একটা অজুহাত তুলে আজকে রাষ্ট্রটাকে ধ্বংস করেছেন, তাকে ধ্বংস করেছেন। ইয়াসির আরাফাতকে তারা ধ্বংস করেছেন, হোসনি মোবারককে তারা ধ্বংস করেছেন, কুয়েতকে তারা ধ্বংস করেছেন। যেখানে তেল এবং খনিজ সম্পদ মুসলমানের আছে, সেখানে আপনার সেই বিদেশি শক্তি
সেই পরাশক্তিগুলি লাফিয়ে পড়ে দারিদ্র্যমূলকদেরকে আমাদের আহারকে তারা ছিনে নিচ্ছে। এই হক দারিদ্র মুসলমানদের, এই মুসলমানদের হককে তারা গ্রাস করতেছে। আজকে সারা পৃথিবীতে দেখেন, কয়দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে কিভাবে নিয়ে আজকে তাকে তাদের আইনের আশ্রয় নিয়েছেন। এটা কি আদৌ জাতীয় সংঘ, ওআইসি, আরব লীগ এবং আমেরিকার কোন গঠনতন্ত্রের ভিতরে আছে কিনা একটি রাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে আর একটা রাষ্ট্রের মোকাবিলা করতে পারে? আমার জানা নেই। তাও তারা করেছেন, কারণ তাদের শক্তি আছে। শক্তির বলে তারা এই ইরাক থেকে আমাদের তেলের খনিজ সম্পদ লুটে নিয়েছেন। সৌদি রাষ্ট্রযন্ত্র তাদের কাছে মাথা নত করেছে। আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমান মানুষেরা আজকে সেই মোড়কদের কাছে আজকে জিম্মি। সাথে সাথে বলতে হয়, আমার ছোট একটি ভৌগোলিক বাংলাদেশকে নিয়ে দুই একটি কথা বলতে হয়। 1969 সালে এই পাকিস্তানকে ভাঙার জন্য শেখ মুজিবকে দিয়ে ইন্দিরা গান্ধী একটি পরিকল্পনা করেছিলেন যে এই পাকিস্তানটাকে, পূর্ব বাংলাকে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে একটা নাটকীয়ভাবে তাকে একটা পজিশন দিবে। সেই চুক্তি কি ছিল? 7 দফা গোপনীয় চুক্তি ছিল। সেই চুক্তি হয়েছিল চিত্তরঞ্জন এভিনিউতে সুতাকলে। সেই 7 দফা দাবি আপনারা অনেকেই জানেন, কারণ সেই 7 দফা চুক্তির বলে এখনো ইন্ডিয়া সেই 7 দফা চুক্তিকে নিয়ে লাফাইতেছে। আজকে দেশ স্বাধীন হয়েছে 55 বছর। এই 55 বছরে ভারত আমাদেরকে তিলে তিলে শোষণ করেছে। কি দিয়ে শোষণ করেছে? অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষণ করেছে, রাজনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করেছে, মেধা শূন্য করেছে, খাদ্য বিভিন্ন বিষক্রিয়া দিয়ে আমার লক্ষ লক্ষ লোকদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমার বাংলাদেশটাকে তারা একটি করিডোর বানিয়েছিলেন সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা কালনাগিনীকে দিয়ে। আজকাল 54 বছরে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ কোটি টাকা আমার বাংলাদেশ থেকে তারা লুটপাট করে নিতে দিল্লি। শুধু তা নিয়ে ক্ষেত্র নয়, 24-এ যে গণ অভ্যুত্থান হলো, 2000 ছাত্রকে হত্যা করা হলো, 30,000 মা বোনদেরকে, কেউ চক্ষু, কেউ পাও নাই, কেউ হাত নাই, কেউ ঠ্যাং নেই, বাস্তব চোখের ভিতরে এক জাতিকে মুসলিম বিশ্ব সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে সেই জিনিসটি তারা দেখা দিয়েছেন। কিন্তু ভারত একটাবারও বলে নাই সেই দিন যে অন্যায়ভাবে নিরীহ ছাত্র থেকে হত্যা করছেন, ভারত একবারও দুঃখ প্রকাশ করেনি। তারা আমার বন্ধু রাষ্ট্র। 1972 সালে দেশ যখন স্বাধীন হয় তখন শেখ মুজিব দিল্লিকে টাকা বানাতে দেয়। তখন আমার এই বাংলাদেশের ব্যাংক থেকে 4,000 কোটি টাকা তাদেরকে বানাতে দেয়। সেখানে তারা 12,000 কোটি টাকা বানায়। সেই 12,000 কোটি টাকার বানানোর পরে একই নাম্বারে তারা 3টা সিরিয়াল দিয়ে একই নাম্বারে বানাইছে তারা 12,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকে একটি নাম্বার আর 2টা নাম্বার দিয়ে আমার বাংলাদেশ থেকে সমস্ত খাদ্য সামগ্রী তারা ক্রয় করছে কাগজ দিয়ে নিয়ে।
যে দুর্ভিক্ষ অনেকেই জানেন না, সেটা 1974 সালে দেয়া দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষে আমার দেশের 10 লক্ষ লোক না খেয়ে মারা যায়। তখন ফণীভূষণ মজুমদার ছিলেন, তখন বিদেশ থেকে সাহায্য হিসাবে আমার চিটাগাঙে 10টি জাহাজ আসছিল। সেই জাহাজ যায় পৌঁছে কোথায়? ভারতে দেয়া সেই জাহাজ তারা আনলোড করে। তারা আমার বন্ধু দীর্ঘ 54 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পানি দিয়ে শুকনো সময় শুকনো মারছে, বৃষ্টির সময় বন্যার সময় ডুবে মারছেন। এ হলে আমার পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র। আজকে পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, বাঁচতে হলে বাঁচার মতন বাঁচেন। কারণ 55 বছর ভারতকে ছাড় দেওয়া হয়েছে, আর কোনো ছাড় দেওয়া হবে না। কারণ হলো, প্রথম আপনারা নির্বাচন করেন। আমার তো মনে হয় না যে সেই দিল্লির দাবিদার দিয়ে আপনারা নির্বাচন করবেন। সেই নির্বাচন কোথায় যায় আল্লাহ পাক জানে, জানি না কোথায় কি নির্বাচন আপনারা করবেন। উচিত ছিল সে 24-এর হত্যাকারীদের বিচার করেন নেই। শাপলা চত্বরে আলেমদের হত্যা করার বিচার পূর্ণভাগের রূপ পাননি। পিলখানা হত্যা, নাটকীয়ভাবে পিলখানা হত্যা করেছেন। হত্যার সময় কি ঘটেছে? পরবর্তীতে আমার বাংলাদেশ থেকে 5 লাখ চালের জন্য দিল্লিকে ইম্পোর্ট করা হয়েছিল, কিন্তু দুঃখ হলো সত্য, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে সেই চাল দেয় নাই। না দিয়ে কি করছে? মঈন আহমদকে দিল্লিতে ডেকে নিয়ে 6টা ঘোড়া উপহার দিয়েছে। সেই ঘোড়ার দাপটে আমার পিলখানার হত্যায় আমার 54 জন নৌজওয়ানকে হত্যা করা হয়েছে। তার কোনো বিচার এখনো নাই। আজকে যারা টেবিলে বসে আছেন, সেই দিল্লির তাবেদারকে টেবিলে বসে রেখে এবং সেই 24-এর আহত নিহতদের লাশের উপরে বসে বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করবেন, আর বাংলার 18 কোটি 20 কোটি জনগণ মেনে নিবে, এটা কোনোদিনও হতে পারে না, হতে দিবে না। তাই আসুন, আমরা সামনে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, ঐক্যবদ্ধভাবে আমরা সন্ত্রাস বিরোধী এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে আগাই। এবং সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি সবাইকে বলবো, ঐক্যবদ্ধভাবে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ার জন্য আপনারা প্রস্তুতি নিন। এবং যে যেখানে আছেন সমস্ত সারা বাংলার, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমির আলী হাওলাদার, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট এবং মুসল্লি কমিটির চেয়ারম্যান। এখন কথা বলবেন দার্শনিক আবু বহিম মুসা, গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমদ খান একটা বাক্য উচ্চারণ করেছে যে আমার দেশটা কোথায় যাচ্ছে। যেহেতু আমি দর্শনের গবেষক, আমার 4টি বই আছে, মৌলিক বই, সৃষ্টি থেকে ধ্বংস, অস্তিত্ববাদ ও নাস্তিকতা, জীবন সম্পর্কে দার্শনিক ভাবনা এবং জ্ঞানের গতি ও প্রাকৃতি। এই 4টি বইয়ের মধ্যে 450 বিষয় রয়েছে। প্রত্যেকটা বিষয়ে আমি আমার নিজস্ব মতবাদ দিয়েছি। তো দেশটা কোথায় যাচ্ছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে, একজন রাজনীতিবিদেরও দেশ চালানোর যোগ্যতা নাই। কেন নাই? এখানে একটি জিনিস বলা হয়েছে যে বাংলাদেশ না, সারা পৃথিবীর কথাই বলবো, আমি বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশের মানুষের জ্ঞান একদম নদীর ভাটার মতো তলানিতে পৌঁছে গেছে। এখন একজনের দেশপ্রেম নাই, তো দেশপ্রেমের সংজ্ঞাটা কোথায়? এটা সংজ্ঞা কিন্তু আজকের পর্যন্ত আমরা
জানি না যে দেশপ্রেমের সংজ্ঞাটা কী। তবে খুব সংক্ষেপে বলা যাবে, একজন দেশপ্রেমিকের মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে: জ্ঞান, সততা, ন্যায়পরায়ণতা, ত্যাগ, মানবিক মূল্যবোধ, মেন্টাল স্ট্রেংথ। জ্ঞান যদি তলানির মতো চলে যায়, নদীর ভাটার মতো, তার তো সততা থাকতে পারে না। জ্ঞান না থাকলে ন্যায়পরায়ণতা থাকবে না। আর মানবিক মূল্যবোধ এর সংক্ষিপ্ত সংজ্ঞা হলো অপরের কল্যাণ কামনা। এই মানবিক মূল্যবোধ নেই। আর তবে ত্যাগ আছে নিজের স্বার্থে। রাজনীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আর মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে। এর একটা বিষয়ও তাদের নেই। তো তারা দেশ কিভাবে চালাবে? দেশ চালানোর জন্য, দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দর্শনের কিছু সাজেশন আছে বইয়ের মধ্যে। আমি অনেক অনুষ্ঠানে, সেমিনারে আমি বলেছি, আপনার বিমান চলে ফুয়েলে, দেশ চলে জ্ঞানে। এমনকি 100 বছরের অভিজ্ঞতা নিয়েও দেশ চালানো যাবে না যদি জ্ঞান না থাকে। তা আমার পরে যে বক্তা, মন্ত্রী থাকার যেই থাক, উনি বলেন যে জাতি মেধাবীর মূল্যায়ন করতে জানে না সে জাতি কোনো দিনের উন্নতি করতে পারে না। অ্যাবসলিউটলি রং কনসেপশন, বোগাস কথা। বলেন কোন সেক্টরে মেধাবী নাই? ইন্ডাস্ট্রিতে এত মেধাবী, বহু ইন্ডাস্ট্রি ঠিক হয়ে ধ্বংস হয়ে গেছে। রেলওয়ে, বিদ্যুৎ, কুয়াশা, গ্যাস, বাস, বিমান সব ধ্বংসের দ্বার প্রান্তে। বক্তব্যটি হবে, যে জাতি জ্ঞানীদের মূল্যায়ন করতে জানে না সে জাতি কোনোদিনও উন্নতি করতে পারে না। এই কথাটা কেউ কখনো বলে না। মেধাবী কাকে বলে? যার স্বাভাবিক তুলনায় স্মৃতি বা স্মরণশক্তি বেশি, সেই মেধাবী। আমি মেধাবী, আমার মেধার কাজ কি? অন্যের লেখা বই পুস্তক পড়ে মুখস্থ করলাম। আর যতগুলো পড়লাম, বিশেষ করে ভাবগত বিষয়, সবগুলো বোগাস। আজ পর্যন্ত জানতে পারছি যে মনটা কি। হিরাক্লিটাস বিখ্যাত দার্শনিক বলছে মন হলো আগ্নেয় বাষ্প। অ্যানাক্সিমনিস বলছে মন হলো বায়ু। আমার দেহটা কি স্টিম ইঞ্জিন যে আগ্নেয় বাষ্পে চলে? আমার বইয়ের মধ্যে ব্যাখ্যা আছে মন সম্পর্কে। তো এখানে মেধাবী কাকে বলে? যার স্বাভাবিক তুলনায় স্মৃতি বা স্মরণশক্তি বেশি, সেই মেধাবী। এখানে আরও বলা হয়েছে একজন মেধাবী ক্রিমিনাল হতে পারে, একজন ক্রিমিনাল মেধাবী হতে পারে। একজন জ্ঞানী কখনোই ক্রিমিনাল হবে না। জ্ঞানীদের ক্ষেত্র, মেধাবীদের ক্ষেত্র কোনগুলো? যে ক্ষেত্রের সাথে আপনার স্মৃতির বিষয়টি, যদি ডাক্তারি, ইঞ্জিনিয়ার, এগুলো মেধাবীরা পড়ে। আর জ্ঞানীদের ক্ষেত্র যে ক্ষেত্রের সাথে চিন্তা এবং মননশীলতার বিষয়টি জড়িত, সেটি হচ্ছে পরিকল্পনা, প্রণয়ন, গবেষণা, বিচার কার্য। বিচার কার্য কিন্তু জ্ঞানীদের ক্ষেত্র, মেধাবীদের ক্ষেত্র না। এই ক্ষেত্রে চলমান রাজনীতিতে বলে, এই ক্ষেত্রে আপনার এই নারী তো দূরের কথা, মেধাবী পুরুষকেও নিয়োগ দেওয়া যাবে না। অথচ নারীকে বানাইছে ম্যাজিস্ট্রেট, ডিসি, সচিব, সহকারী জজ, বিচারপতি। নারীরা বিচার করবে পুলিশের, এই পুরুষের বিচার করবে। বুঝতে পারছেন? এবার আমি চলমান রাজনীতি নিয়ে, আমি এই দেশের রাজনীতি নিয়ে অতটা মাথা ঘামাই না। দেশ যদি উন্নতি করতে হয়, এখানে আবার সংস্কার করতে হবে। আপনার কি আরেকটা বিষয় হলো যে সংসদ, এটা হচ্ছে জ্ঞানীদের ক্লাব। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপরাধের সংখ্যা বৃদ্ধি, অপরাধের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আপনার অপরাধের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যুগ উপযোগী করে আইন প্রণয়ন করতে হবে। এটা হলো জ্ঞানীদের ক্লাব। আর এখানে কি একজন কাজের বুয়া মহিলা, তাকে এমপি করা হয়েছে। একজন গায়িকা, তাকে এমপি করা হয়েছে। এই মানে একদম এই সংসারটাকে একদম করে ফেলছে আর কি। আমি আর কি বলবো? তো এই বিষয়ে আর আমার বলার কিছু নাই। যদি করতে হয়, দেশকে যদি চালাইতে হয়, জ্ঞানীদের করতে হবে, জ্ঞানীদের নিয়োগ দিতে হবে। এই বিচার কার্যে জ্ঞানীদের নিয়োগ দিতে হবে। এখানে ওই মেধাবীদের দ্বারা এটি চলবে না। যেমন আপনার এই যে মডেল তিন্নি হত্যার মামলা 21 বছর পরে দিচ্ছে, একটা চেক ডিজাইনের মামলা 10 বছরে শেষ হয় না, তার দেশটা কীভাবে চলবে? এই বিষয়ে সংস্কারের প্রয়োজন অনতি বিলম্বে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দার্শনিক আবু মহিন মুসা এবং গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের উপদেষ্টা। এখন কথা বলবেন আব্দুল গফুর মিয়া, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের
উপদেষ্টা, স্বাধীনতা পার্টির চেয়ারম্যান। স্বাধীনতা পার্টির চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া। ধন্যবাদ পলিটিক্স ক্লাবকে, ধন্যবাদ যারা উপস্থিত আছেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন। বাংলাদেশে বর্তমানে একটা শৈত্য প্রবাহ চলছে। আজকে আমি বিকালবেলা দেখলাম যে এটা 20 ডিগ্রিতে আছে। তো বাংলাদেশের রাজনীতি এবং তাম দুনিয়ার রাজনীতি একটা খুব সংকটাপন্ন অবস্থায়। আমেরিকা ভেনেজুয়েলাতে যা করলো সেটা একটা আন্তর্জাতিক ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি বলা যায়। যথাযথ তারা রাত দুপুরে 15 মিনিটে ডাকাতিটি সম্পন্ন করেছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তারা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে তারা বলছে তারা আমেরিকার কোর্টে বিচার করবে। তো এটা কি একটা তাম দুনিয়া কি একটা নির্বোধের স্বর্গরাজ্যে পরিণত হলো কিনা বা নরকে, সেটা আমি বুঝতে পারছি না। কারণ আমেরিকানরা এই ধরনের ডাকাতি আগেও করেছে। তারা ভিয়েতনামে ডাকাতি করেছে 65-67 ওই সময়টায় তারা একটা ভিয়েতনামে যুদ্ধ চালিয়েছিল। একটা শিখণ্ডী সরকার, নগদিন দিয়েমের নেতৃত্বে একটা শিখণ্ডী সরকার ভিয়েতনামে বসিয়ে তারা রেখেছিল। জনগণ গেরিলা যুদ্ধের মাধ্যমে আমেরিকানদেরকে ওখান থেকে তাড়িয়েছিল এবং আমেরিকানদের একটা ব্যাপক রকমের পরাজয় ঘটেছিল। এই আমেরিকার উত্থান হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে পরে, যখন যুদ্ধের শেষ দিকে, তখন জাপানে তখন এরা 2টা বোমা, অ্যাটম বোমা ফাটিয়ে তাম দুনিয়ায় তাদের নাম ফাটিয়ে ফেললেন যে আমেরিকা একটা বিরাট শক্তি আছে, তাদের অ্যাটম বোমা আছে। এখন সেটাকে দেখি বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বোঝাতে চাচ্ছেন যে আমেরিকায় তাম দুনিয়ায় নেতা হলো আমরা, আর বাকি যারা আছো তোমরা আমাকে মেনে চলো। এই জন্য ভেনেজুয়েলায় তারা আক্রমণ করলো। ভেনেজুয়েলা আক্রমণ করে তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল। তার যে ভাইস প্রেসিডেন্ট ভেনেজুয়েলা, তারা বলছে যে আমরা প্রতিরোধ যুদ্ধ করছি। তাম দুনিয়া থেকে আমরা বাংলাদেশের লোকজনরা, শ্রমিকরা, মেহনতি মানুষরা, আমার দল, আমার ফ্রন্ট, সবাই এর প্রতিবাদ জানিয়েছি। তাম দুনিয়ার লোকজনরা আশা করি যে আমেরিকানদের বিরুদ্ধে সোচ্চার হবেন। দস্যুবৃত্তি তাম দুনিয়া অ্যালাউ করবে না। দস্যুবৃত্তির বিরুদ্ধে আমাদের থাকতে হবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আমেরিকান এই দস্যুবৃত্তি প্রমাণ করে যে সাম্রাজ্যবাদী হামলা এখনও বিলীন হয়ে যায় নাই, মানবিক সমাজ তাম দুনিয়ায় এখনও প্রতিষ্ঠিত হয় নাই। আমেরিকানরা এখনও হামলাবাজ, সিআইএ এখনও দখলবাজ, তাম দুনিয়ায় তারা ঘোরে। আমরা দেখেছি লিবিয়ায় প্রেসিডেন্ট গাদ্দাফিকে, মোহাম্মদ গাদ্দাফিকে তারা কিভাবে মেরেছে। আমরা দেখেছি ইরাকে তারা কিভাবে মেরেছে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে। তা আমরা মিশরের কর্মকাণ্ডে আমরা দেখলাম, আমরা আফগানিস্তানে আমেরিকানদের হামলা এবং পরাজয় সেগুলিও আমরা দেখেছি। এখন বর্তমানে তারা লড়াই করতে আসছে ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলার দক্ষিণ আমেরিকার একটি দেশ, আমেরিকানরা উত্তর আমেরিকায়, কিন্তু কাছাকাছি তারা। কাজে বলা যায় নিজেরাই সেই যুদ্ধটা নিজেদের দুয়ারে তারা টেনে নিল। আমার আশা করি নিকারাগুয়া, ব্রাজিল, কিউবা, আমেরিকার অপরাপর দেশগুলি আমেরিকানদের এই যে হামলা এবং দস্যুতার বিরুদ্ধে সোচ্চার হবে এবং ব্যবস্থা নেবে, এবং এই ব্যবস্থা তামাম দুনিয়ার মানব সমাজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমি নিন্দা জানিয়েছি, আবার আজকেও আমি নিন্দা জানাচ্ছি তার বিরুদ্ধে। বাংলাদেশের রাজনীতি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। আমাদের এখানকার রাজনীতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস চলে যাওয়ার পরে, ইউনূসের সরকার এটা চলছে। আমাদের বর্তমান যে বাংলাদেশের প্রেসিডেন্ট, সেটা হাসিনা নির্বাচিত প্রেসিডেন্ট। হাসিনা ছিলেন ভারতের রক্ষিতা। বাংলাদেশের অর্ধেক হাসিনা দখল করে বসে আছেন। পশ্চিমবাংলা ভারতের দখলে, আসাম দখলে, বিহার দখলে, উড়িষ্যা দখলে। ইন্ডিয়ার প্রায় 500-রও বেশি স্বাধীন রাজ্য ছিল যেগুলি ভারত দখল করে তার এখন ইন্ডিয়ান স্টেট, ভারত সাম্রাজ্য বলে তারা চালাচ্ছে। এবং তাদের পার্লামেন্টের ম্যাপের সামনে একটা ম্যাপ টাঙিয়ে রেখেছে, সেই কম্বোডিয়া পর্যন্ত নাকি ইন্ডিয়ার রাজত্ব। আমরা এগুলি ঘৃণা জানাই এবং আমি আশা করব বাংলাদেশের রাজনীতিবিদদের বোধোদয় হবে যে আমাদের ইন্ডিয়া হলো প্রধান শত্রু। আমাদের
বিএনপির নেত্রী আমাদের প্রাক্তন একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন। তার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল এখানে শরিক হয়েছিলেন। এটা চাণক্য নীতিরই একটা অংশ, যে পার্শ্ববর্তী দেশের যারা নাকি ক্ষমতাসীন ছিল বা ক্ষমতাসীন আছে তাদের মৃত্যুতে তারা অন্ত্যেষ্টিক্রিয়ায় সামিল হওয়া, এগুলি তারা সামিল হলো এবং তারা মেপেও গেল যে জনগণ কোন পক্ষে আছে, সেটা অজিত দোভাল মেপেও গেল। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এখানকার লোকজনরা এখনো সামাজিকতার মধ্যখানে আছে। একজন লোক মারা গেলে কোটি কোটি লোক সমবেত হয়। কাজেই দেশ আক্রান্ত হয়ে গেলে, বাংলাদেশ যদি ভারতের দ্বারা আক্রান্ত হয়, এখানে সমগ্র লোক ঐক্যবদ্ধ থাকবে, এই একটা আওয়াজ তারা নিশ্চয়ই পেয়ে গেছে এখান থেকে। খালেদা জিয়ার মৃত্যু দিবসে তারা এই আওয়াজটা অত্যন্ত এখান থেকে আমার মনে হয় রপ্ত করে গেছে এবং এ রপ্ত করা উচিত। আর ফেব্রুয়ারির 12 তারিখে যে ভোট হবে আমাদের এখানে, ভোটের আওয়াজ চলছে। ইন্ডিয়া আগে বলেছে যে হাসিনাকে বিতাড়নের পরে যে সরকার আছে, আমরা সেই সরকারের সাথে খুব দোস্তি করতে চাই না, আমরা চাই একটা নির্বাচিত সরকার আসুক। তাদের ফর্মুলা অনুযায়ী আমাদের বর্তমান সরকার একটা নির্বাচনের আয়োজন করছে 12 ফেব্রুয়ারি। আমাদের সেনাপতি হাসিনার দিয়া তৈরি করা সেনাপতি, আমাদের প্রেসিডেন্ট হাসিনার তৈরি করা 2 নম্বরই প্রেসিডেন্ট, এটা আমরা জানি। এদেরকে ক্ষমতা রেখে কিভাবে ভালো একটা নির্বাচন হবে সেটা আমি বুঝতে পারতেছি না। আবার তারা সেই কাতারে বসে চক্রান্ত করতেছে, আমাদের নিরাপত্তা উপদেষ্টাদেরকে ডেকে নিয়ে বলতেছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। শুনেছি যে এখানে যে অজিত দোভাল আসলো খালেদা জিয়ার মৃত্যু দিবসে, সেও নাকি তারেক জিয়ার সাথে কথা বলে এই কথাই নাকি বলছে যে ইনক্লুসিভ নির্বাচন হলে নাকি ভালো হয়, এই কথা নাকি বলছে। আমরা ধিক্কার জানাই যে খুনি 1971 সনের আপনার খুনি পাক বাহিনীর যে দোষর ছিল, সেই জামাত ইসলামীকে এই নির্বাচনে অংশীদার করা হচ্ছে। আবার আওয়ামী লীগকে অংশীদার করানোর জন্য সলা পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা দুয়োটাই ধিক্কার জানাই। 71-এর খুনিদেরকেও আমরা নির্বাচনে চাই না। আমরা 24 সনের যে খুনি, যারা নাকি 1,500 লোকের বেশি খুন করে গেল, প্রায় 20-25 হাজার লোক মারাত্মক আহত করে গেল, তাদেরকেও আমরা নির্বাচনে চাই না। এদের চিরস্থায়ী আমরা নিষেধাজ্ঞা চাই। জনগণের পক্ষ থেকে আমাদের দাবি যাওয়া আমরা আগেই পেশ করেছি। সরকার শুনছে না। সরকার কেন শুনে না? সরকার কি ভারতের কথাবার্তাই শুনে? এই সরকার কি এদের ওয়াকারুজ্জামান এবং চুপ্পুর মতো ইউনুস কি তাদের গোলাম? তাদের কি পিছনে বসে বসে তাদের কি নাটক করানো হচ্ছে তাকে দিয়ে? সেটা আমরা বুঝতে পারি না এখনো। তবে জনগণ মনে করে যে ইন্ডিয়া আমাদের প্রধান শত্রু। যতদিন পর্যন্ত পশ্চিমবাংলা ইন্ডিয়া দখল করে রাখবে, যতদিন পরে আসাম দখল করে রাখবে, আসাম 5টি ভাগ করা হয়েছে বর্তমানে, সমগ্র আসামের কথা আমি বলছি, যতদিন পর্যন্ত বিহার উড়িষ্যা তারা দখল করে রাখবে, ততদিন ইন্ডিয়ার সরকার বাংলাদেশি লোকজনদের কাছে প্রধান শত্রু হিসাবে এরা থাকবে। যে সমস্ত বিদেশি লোকজনরা মনে করতেছেন যে বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না, বাংলাদেশের লোকজনরা বহির হস্তক্ষেপ এটা বরদাস্ত করবে না, এটা আমার হিসাব। এখন পণ্ডিত লোকরা কি মনে করে সেটা আমি জানি না। এখানে পণ্ডিতের অভাব নয়। পণ্ডিতরা ইন্ডিয়াকে কবুল করে, মনে করে ইন্ডিয়াই তাদের দেশ। বহু পণ্ডিত এরকম আমাদের এখানেও আছে যারা মনে করে ইন্ডিয়া হইল তাদের দেশ। এটা দেশ ভাগ হয়ে গেছে, এই জন্য আক্ষেপও তারা করে। আর আমরা ইন্ডিয়াকে আমাদের দেশ মনে করি না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। 1971 সনে আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে এ দেশ আমরা তৈরি করেছি এবং এই দেশ চিরস্থায়ীভাবে এটা থাকবে। আমরা হিন্দুস্তানি গোলামীর পাশে আবদ্ধ হব না। আমরা মার্কিনের চাপের মুখে নতি স্বীকার করব না। এটাই হলো আমার স্থির বুদ্ধি। কাজে জনগণকে আমরা বলবো যে আমরা মনে করি যে গণভোট দেওয়া উচিত ছিল ইউনূস সরকারের। সেই ইউনূস সরকার গণভোট প্যাস কষে গণভোট থেকে সে সরে আসতেছে। সে বলতেছে তার জুলাই সনদে গণভোট নেবে। জুলাই সনদ কিন্তু সে আপনার প্রেসিডেন্টের দিয়ে স্বাক্ষর বানিয়ে সে তার এটা তো আপনার রাষ্ট্রের একটা অংশই করে ফেলছে। এইটার আর গণভোটের কি রইল, সে দরকার নাই সেটার আর। কাজে আমরা
সমাজতান্ত্রিক ফ্রন্ট থেকে, স্বাধীনতা পার্টির পক্ষ থেকে 18 দফা দিয়েছিলাম গণভোট নেওয়ার জন্য। আমাদের এই গণভোটটা আপনারা নেন, এটাই আমাদের দাবি। এখনো আমি বলি, ভোটের আগে গণভোট নেন। তারপরে জনগণ আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চায় না পার্লামেন্ট চায়, সেগুলি নির্ণয় হোক। আপনাদের কতদিন ক্ষমতা চায়, আপনাদের জনগণ বৈধ, সেই ভোটই বা কতদূর বৈধ হবে, সেগুলি প্রশ্ন থেকে যাবে। আমি মনে করি না যে এই সংসদ যারা নির্বাচিত হবেন, নির্বাচিত প্রতিনিধিরা, সাংসদরা জনগণের জন্য, শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কাজ, এগুলির নিশ্চয়তা বিধানের জন্য তারা কিছুই করে নাই। নিজেদের আখের গুটানো ছাড়া তারা কিছুই গুটে নাই। আপনার হাসিনা সরকার যেটা ছিল, তারা হয়ে গেছিল মাফিয়া। তারা ব্যাংকগুলিকে লুটপাট করে নিয়ে গেছে, এদেশের সমস্ত ট্রেজারি লুটপাট করে নিয়ে গেছে। আগামীতে যারা নির্বাচিত হবেন, তারা আপনারা এই কাজই করুন। বেতন নিবেন, ভাতা নিবেন, গাড়ি পাবেন, গাড়ির তেল নিবেন, গাড়ির মেনটেনেন্স কস্ট আপনারা আদায় করবেন, বিনা ভাড়ায় আপনারা থাকবেন, বাড়ি নিবেন এবং প্লট বরাদ্দ নিবেন, নিয়োগ বাণিজ্য করবেন, টেন্ডার বাণিজ্য করবেন। এগুলি করে নিজেদের আখের নিজেরাই গুটাবেন, জনগণের জন্য কিছু করবেন। আপনারা তো কেউ বলেন নাই। আপনারা কি কেউ কোনো সাংসদরা যারা নাকি নমিনেশন পেপার 29 তারিখ পর্যন্ত, 29শে জানুয়ারি পর্যন্ত সাবমিট করছেন, তারা কি কেউ ঘোষণা দিচ্ছেন যে আপনারা এগুলি নিবেন না, আপনারা কেউ বেতন নিবেন না? কেউ ঘোষণা কেউ দিচ্ছেন কিনা? আমি দেখি নাই, আমার চোখে অন্তত পড়ে নাই। কাজে আপনারা লুটপাট করবেন, লুটপাটকারী শ্রেণী হিসাবে আরেকটা পার্লামেন্ট আপনারা গঠন করবেন। কাজে আমি ধিক্কার জানাবো আপনাদের বুদ্ধিবৃত্তিকে। আপনারা জ্ঞানীও না, আপনারা বুদ্ধিমান লোকও না। আপনারা জনগণের অত্যাচারী এবং শোষক নিপীড়ক হিসাবে আরেকটা খোয়ার, হায়নাদের খোয়ার, একটা মাফিয়াদের আস্তানা, আপনার একটা হাতির পাথান, আপনার একটা শুয়োরের খোয়ার এই পার্লামেন্ট পরিণত হবে। আমি তো মনে করি যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট ভবন জনগণ ভেঙে দেওয়ার পরে এটার মেরামত করার আর দরকার নেই। এখানে এই হকাররা, এই যে রিক্সা চালকরা, এই যে গাড়ি যারা চালায়, যারা নাকি এই ফুটপাতে ঘুমায়, উদ্বাস্তু লোকজনরা যারা বাইরে বিদেশ থেকে ভ্রমণ করতে আসে, এদের জন্য বহুতল ভবন, 100 তলা বিল্ডিং মানে বিনামূল্যে 10 টাকা 5 টাকা ভাড়া দিয়ে এদেরকে থাকার বন্দোবস্ত করে দেয়। গুলিস্তানের যে এদের আওয়ামী লীগের যে অফিস, শেখ মুজিবুরের বাড়ি এবং গণভবন যেগুলি, যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল, এগুলিকে আপনারা এই গরিব মেহনতি মানুষদের থাকার জন্য আবাসিক ভবনে রূপান্তরিত করবেন। তাহলে আমরা মনে করবো আপনারা একটা ঘোষণা এগুলি করবেন। আপনারা জুমে মিটিং করেন, আপনাদের বসার আর দরকার নেই। আপনারা ঘৃণামূলে প্রত্যাখ্যান করেন, পার্লামেন্ট ভবনে আর আমরা বসবো না, যেটা জুলুম অত্যাচারী ছিল ভবন। তাইলে আপনারা মনে করতাম যে আপনারা নৈতিকতার আশ্রয়ে আছেন। আপনারা তো এইগুলি নৈতিকতার কথা বলছেন না। আপনারা আবার ওখানে বসে আবার গদি বালিশ খুঁজতেছেন, গদিতে বসবেন, এই সমস্ত ঘোষণা দিচ্ছেন। আমি ধিক্কার জানাই আপনাদের এই ভোট এবং আপনাদের এই পার্লামেন্টের ব্যবস্থা নিয়ে। জনগণের হাতে ক্ষমতাটাই বর্তমানে, এটা বোঝার চেষ্টা করে যে টেকনোলজিক্যাল এবং প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়েছে। আজকে আমি বসে জুম মিটিং এ কথাবার্তা বলছি। আজকে আমি একটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, তাম দুনিয়ার লোকজন আমাকে দেখতে পাচ্ছেন। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, জনগণ তাদের মতামত এই টেকনোলজির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ব্যক্ত করতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে। কাজে আপনারা আমাদের নেতা পোতা হবেন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনারা এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বুঝে আপনাদের নীতি পরিবর্তন করুন। আপনারা, আমি মনে করি যে আপনারা আমাদের এই ধরনের একটা যে মিডিয়া কেন্দ্রিক সরকার আপনারা প্রতিষ্ঠা করুন। আপনারা বেতন নেবেন না এটা বলেন, জুম মিটিং এর মাধ্যমে আপনারা যে যেখানে আছেন সেখানে বসে আপনারা মিটিং করবেন এবং মতামত দিবেন। কেন্দ্রীয় সরকার এইভাবে হওয়ার কোনো আমাদের দরকার নেই। পার্লামেন্ট 500, এখন 300, আবার উপরের গায়ে আবার একটা করবেন, হাউস করবেন, সে জায়গায় 100, 400 জন মূলে আমরা যে খাজনা ট্যাক্স দিয়ে গেলে লুটে পুটে খাবেন, এই অবস্থাটা আমরা চাই না। এই লুটে পুটে খাওয়া বন্ধ করা হোক। আমি মনে করি বর্তমানে পার্লামেন্ট নাই, সেটাই ভালো। একজন প্রেসিডেন্ট এবং 60 জেলা থেকে 60 জন মন্ত্রী জনগণের ভোটে সরাসরি আপনারা অনলাইন ভোটিং এর মাধ্যমে আমরা নেন। যাকে আমরা পছন্দ করব সেদিন আমরা রাখবো, যেদিন পছন্দ করবো না তাকে আমরা সেদিন বিতাড়িত করে রিকল করবো। এই ব্যবস্থার মধ্যখানে আপনারা থাকেন, এটা বোঝার আপনারা চেষ্টা করেন। কাজেই আমাদের নতুন নিয়মের সরকার হওয়া দরকার আছে, প্রযুক্তি নির্ভর সরকার হওয়া দরকার আছে।
আপনাদের পার্লামেন্টের ব্যবস্থা আর চলবে না, এটা একটা যুগের ব্যাপার। এই যুগ আর সেটা সমর্থন করে না। যখন পুঁজিবাদী ব্যবস্থা উত্থান হয়েছে, তখন এই ব্রিটিশরা এই পার্লামেন্ট তৈরি করে দিয়ে গেছে। এর আগে তো পার্লামেন্ট বলে কিছু ছিল না, ছিল রাজতন্ত্র। রাজতন্ত্রের আগে দাস ব্যবস্থা। বর্তমান যে পার্লামেন্ট ব্যবস্থা, এটার বহুতের যুগ, এটা কবুল করে নেন। এটাকে আপনারা ইন্নালিল্লাহ পড়েন, পার্লামেন্টের ব্যবস্থা ইন্নালিল্লাহ আপনারা সবাই পড়তে থাকেন। আমি এই বলবো, জনগণের হাতে ক্ষমতা আসুক, জনগণ ক্ষমতা পাক, বাংলাদেশের শ্রমিকরা, কৃষকরা তাদের মৌলিক অধিকার বাস্তবায়িত হোক, এটাই হবে আগামীতে। এই ভরসা রেখে জনগণের প্রতি আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। আব্দুল গফুর মিয়া, সভাপতি বাংলাদেশের স্বাধীনতা পার্টি এবং উপদেষ্টা পার্টিস ক্লাব ইন্টারন্যাশনাল। কথা বলবেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, গ্রিন পার্টি বাংলাদেশের সদস্য। এরপর কথা বলবেন শামসুল আলম, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি এবং পার্টিস ক্লাব ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট। জনাব শামসুল আলম, আমি জানি না আপনাকে দেখা যাচ্ছে কিনা। চলবে। সংগ্রামী গ্রিন পার্টির সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সবার বক্তব্যই প্রায় শুনেছি, আরো কয়েকজন বাকি আছে। সবার বক্তব্যের সর্বশেষ যে কথা, সে কথা হলো যে বাংলাদেশে যে অধঃপতিত রাজনীতি, এই রাজনীতি থেকে উত্তীর্ণ করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাজনীতিতে রূপান্তরিত করা, যেখানে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে, আইনগত ভিত্তি থাকবে, এই রকমের একটি কথা তারা সবাই বলেছে। আমার বক্তব্যের আমি তিনটি পর্বে ভাগ করে 3 পর্বে 3-4-12 মিনিটের বক্তব্য শেষ করব। প্রথমত আমি বাংলাদেশ সম্বন্ধে 2 কথা বললাম, এখন আন্তর্জাতিক বিশ্ব সম্বন্ধে 2 কথা বলব। আন্তর্জাতিক দুনিয়ায় এখন মাফিয়া চক্র পরিচালিত হচ্ছে। একদিকে মার্কিন এবং মার্কিনের মিত্ররা 50টির উপর রাষ্ট্র, অন্যদিকে রাশিয়া, চীন আর অপর দেশ ভেনেজুয়েলা, ব্রাজিল, ভারত, এই রকমের দেশগুলো অন্যদিকে। এরা সবাই মার্কিন প্রশাসনিক ব্যবস্থা এবং মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা বিরুদ্ধে একটা কার্যত বিরোধিতা করে আসছে। কখনো কখনো এরা পেরে ওঠে, কখনো কখনো এরা হেরে যায়। এরা যেমন মধ্যপ্রাচ্যে ইরাকে হেরে গেছে, মধ্যপ্রাচ্যে লিবিয়াতে হেরে গেছে, আবার ভেনেজুয়েলায় যুদ্ধ করে এখনো পর্যন্ত মার্কিন নীতি কৌশল শতভাগ বাস্তবায়ন হয়নি, 20% হয়তো বাস্তবায়ন হয়েছে। এই যে মার্কিন শক্তির বিরুদ্ধে রাশিয়া, চীন, ব্রাজিল সহ অপরাপর শক্তিগুলো ঐক্যবদ্ধ নয়, বিচ্ছিন্ন একে অপরের সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। এই কাজটির মধ্য দিয়ে মার্কিনকে আসলে সঠিক অর্থে প্রতিরোধ হচ্ছে না। স্বার্থ দিয়ে যখন পরিচালিত হয়, তখন স্বার্থ ফুরিয়ে গেলে বন্ধুত্ব শেষ হয়ে যায়। যখন আদর্শ দিয়ে পরিচালিত হয়, তখন আদর্শ ফুরিয়ে যায় না, আরো অনেক দিন বন্ধুত্ব গড়ে ওঠে। বিশ্ব অর্থনীতির এই জায়গায় বহুজাতিক কোম্পানি সহ তেল কোম্পানি সহ অপর কোম্পানিগুলোকে আসলে মার্কিনীরা প্রশ্রয় দিয়ে সারা দুনিয়ায় একটা লুটের ব্যবস্থা তৈরি করেছে। আমরা মনে করি যে এই লুটের ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ সহ ইউরোপের দেশগুলো, ল্যাটিন আমেরিকার দেশগুলো, আফ্রিকার দেশগুলো যারা স্বাধীনতা, গণতন্ত্র এবং চর্চা করতে চায়, ওই দেশের জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আসলে ঐক্যবদ্ধ কেন্দ্রে এসে একটা জোটবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। এটি আমি সেই সব দেশের নাগরিক এবং সেই সব দেশের শাসকদের প্রতি আহ্বান জানাই। ভেনেজুয়েলার এই বিপদের সময়
মার্কিনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো, বিশেষ করে ব্রাজিল, তাকে তো পাশে দাঁড়াতেই হবে। কিউবা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ভেনেজুয়েলার পক্ষে থাকবে। আমরা স্পষ্ট করে বলি, ইকুয়েডর আছে, সবাইকে নিয়ে ভেনেজুয়েলার পক্ষে থাকা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ আমি আমার আন্তর্জাতিক আলোচনাটুকু শেষ করে আমি আসলে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান সহ, হ্যাঁ, নেপাল সহ এইসব দেশের রাজনীতিটা আমি আসলে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র, যার অর্থনীতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই অর্থনীতি বৃদ্ধি পাওয়াটা ভারতীয় উপমহাদেশের আধিপত্য রাষ্ট্র ভারত এই অর্থনীতি বৃদ্ধি পাওয়াটা খুব বেশি মেনে নিতে পারছে না। এই অর্থনীতিকে কিভাবে প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা গেল 15 বছর স্বৈরাচার শেখ হাসিনার মধ্যে আইন কানুন চুক্তি মুক্তি দিয়ে আমাদেরকে বেঁধে ফেলতে চেয়েছিল। বেশ কিছু জায়গায় বেঁধে ফেলেছে। আমরা যারা এই বেঁধে ফেলার নীতিতে বিশ্বাস করি না, জনগণের নীতিতে বিশ্বাস করি, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করার যে জায়গায় আমরা থাকতে চাই, আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বিদ্রোহ করেছি এবং স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা এইখান থেকে প্রতিরোধ করতে এবং প্রতিহত করেছি। তার বন্ধু ভারতে সে পালিয়ে গেছে। আমরা দুইটা জিনিস একসাথে দেখি, ভারত এবং আওয়ামী লীগ ভিন্ন কিছু নয়, দুইটা এক সুতায় বাঁধা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী শক্তি হিসেবে ভারত এবং আওয়ামী লীগ আজকে অব্যাহত আছে। আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার জানাজায় এসে উপস্থিত হয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আর সেই উপস্থিতির পর আমরা যা দেখলাম যে বেগম খালেদা জিয়ার দল, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ইনি একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়, ভারতীয় সংশ্লিষ্ট বিষয়, বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিষয় একটা বিশেষ আলোচনা হয়েছে। সেই আলোচনায় ভিত্তিতে ভবিষ্যতে রাজনীতি নির্ধারিত হবে সেটা তিনি বলে গেছেন। আর বিএনপির চেয়ারপারসন তারেক জিও সেটা শুনে রেখেছেন। আজকে কিন্তু সেটা হচ্ছে না। আমাদের দেশের একটা ছোট্ট খেলোয়াড়, সেই খেলোয়াড় ভারতীয় ক্রিকেট আইপিএল এ অংশগ্রহণ করেছিল। সেই অংশগ্রহণের তালিকাটা এবং কিছু পয়সা সে সেইখান থেকে পেত। সেই খেলোয়াড়কে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিরোধ করেছে, মানে বাংলাদেশ রাষ্ট্রকে তারা প্রতিরোধ করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে ভারতের এই যে দ্বিমুখী নীতি এবং আধিপত্যবাদী নীতি, সেই নীতির বিরুদ্ধে আমরা আসলে সংগ্রাম গড়ে তুলতে হবে। ভারতকে যারা বন্ধু প্রতিম রাষ্ট্র মনে করে এবং ভারতের পররাষ্ট্র নীতির সাথে যারা তাল মিলিয়ে পরিচালিত হতে চায়, তারা আসলে একটা সময় গিয়ে ভারতের বন্ধু হিসেবে পরিচিত লাভ করবে, বাংলাদেশের জনগণের বন্ধু নয়। আমরা স্পষ্ট এই ভারত তোষণ নীতিকে বাতিল করে দিয়ে বাংলাদেশ তোষণ নীতি গড়ে তুলতে হবে এবং জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমিক সহ অপর মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পক্ষে অবস্থান নিতে হবে। এই জায়গায় জ্ঞান বিজ্ঞানের সকল শাখাগুলোকে বিকশিত করার জায়গায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতে হবে। আর বাংলাদেশের চলমান সংকটকে সমাধানের জন্য জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প নাই। পৃথিবীর দেশে দেশে খালেদা জিয়ার ন্যায় বলবো আমাদের বন্ধু আছে কিন্তু শত্রু নাই। আমরা মনে করি পৃথিবীর দেশে দেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সহ G7, G8 এইসব দেশ, ভারত সহ অপর দেশ যারা বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের ব্যবস্থাপনাকে ত্রুটি বিচ্যুতির মধ্যে নিয়ে একটা করদ রাজ্যে পরিণত করতে চায়, সেই রাজ্য যারা চিন্তা করে তাদের মুখে থুতু দিয়ে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। এই সব বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের
জনগণকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে, গণতন্ত্রের পক্ষে একটা অবস্থান নিবে। এই দৃঢ় বক্তব্য রেখে আমি বাংলাদেশের নিপীড়িত জনতাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের। আমার দল সমাজতান্ত্রিক মজদুর পার্টির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ শামসুল আলম, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি এবং ভাইস প্রেসিডেন্ট পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল। কথা বলবেন অপর একজন ভাইস প্রেসিডেন্ট পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল মোহাম্মদ হাসান মঞ্জুর। আসসালামু আলাইকুম। প্রথমে একটা প্রশ্ন, কারাকাস থেকে ঢাকা কত দূর? উত্তর সহজ, দিল্লি থেকে ঢাকা কত দূর? সাম্রাজ্যবাদী আকর্ষণ প্রথমে কিনা করি, এটা রুখে দিতে হবে। অল্প কথায় আমি বললাম, আপনারা উত্তর মিলিয়ে নেবেন। দ্বিতীয় কথা হলো, একজন কবির কথা দিয়ে আরম্ভ করা যাক। তরুণ কবি, 40 বছর 45 বছর আগে তার লেখা একটা লাইন দিয়েই বলছি, তোমার নাভিমূল ভেদ করে তাকাইনি কোনোদিন, অথচ খোলা ছাদে সেদিন দেখেছি সবই। কবির কথা মিলালে সাউথ ইস্ট এশিয়ার নাভিমূল হলো বাংলাদেশ। সেই বাংলাদেশকে দেখার অপচেষ্টা সবার, আমেরিকার, রাশিয়ার, ইউরোপ, সমগ্র পৃথিবী, এটা রুখে দিতে হবে। এই নাভিমূল ভেদ করে যেন তাকাইতে না পারে, এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো, একটা টেক্সট মেসেজ 24-এর নির্বাচনের 1.5 মাস আগে নাজমুল হাসান কলিমুল্লার কাছে একটা টেক্সট মেসেজ আসছিল। উনি এটা ব্রডকাস্টিং ইয়েতে উনি নিজেই প্রচার করেছেন। সেখানে বলা ছিল, ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী উনি লিখেছিলেন, ওয়াকার ইজ ওয়াকিং। এটা অনেক গুরুত্ব বহন করে, 82-24 মার্চের মতো এটা গুরুত্ব বহন করে। তো আমি তো মনে করি যে হয়তো এরকমই একটা ভারতের নীল নকশা, একটা নির্বাচন পাতানো খেলা। এই নির্বাচনের পরে হয়তো ভারত তার প্রক্রিয়া, তার রাজনৈতিক যে ইচ্ছা সেটা সে মিটাবে। তা আমরা সেই পাতানো ফাঁদে আমরা পা দিয়েছি, এটাও রুখতে হবে। আর একটা জিনিস, আপনার 5ই আগস্টের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটাকে আমরা মূল্যায়ন করতে পারিনি, এটাকে বিপ্লব হিসাবে ধারণ করতে পারিনি। এটা ধারণ করতে না পারার কারণে একটা নির্বাচনী খেলা এবং সেই আবারও ভারতের আধিপত্যবাদ বা ভিনদেশি যারা আছেন প্রভুদের নীল নকশার একটা নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। আমরা কি একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলাম না? সর্বশেষ খালেদা জিয়ার মৃত্যুর মধ্যে দিয়েও কি একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলাম না? একটা জাতীয় ঐক্য গড়ে তুললে আমার তো মনে হয় নির্বাচনের আর কোনো প্রয়োজন হয় না। কেন এই নির্বাচন খেলা? আমার মনে হয় এই নির্বাচন 71-এ যেমন একটা সুফল এনে দেয়নি, আপনার সেই 24-এর 7ই জানুয়ারি নির্বাচন যেমন একটা সুফল আনেনি, ভবিষ্যতে এটা আনতে পারে না। তাই আমার মনে হয় আমাদের সবই একটা উত্তর খোঁজা প্রয়োজন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা যদি সমাধান না করতে পারি, তাহলে হয়তো আমরা জাতি হিসাবে অনেক পিছিয়ে যাব। তৃতীয় কথা হলো যে আমি প্রেমিক না সৈনিক। নজরুলের কথায় আমি অবশ্যই সৈনিক। সৈনিকের ভালোবাসা একটু ভিন্ন রকম। সৈনিকের ভালোবাসা হলো আঘাতের মধ্যে দিয়ে, তাই আমাকে আঘাত করতে হবে, আঘাত করে দেশকে সঠিক জায়গায় আনতে হবে। তা আমরা আসুন সবাই দেশকে ভালোবাসি। পৃথিবীতে একটা পরীক্ষাই আছে যেখানে 100-তে 100 পেতে হয়, সেটা হলো দেশপ্রেম। এখানে 99.99 পাইলেও এই পরীক্ষায় আমরা সম্পূর্ণ ফেল বলেই ধরে নেব। তাই আসেন, দেশপ্রেমের পরীক্ষায় আমরা সবাই যাতে 100 পাই সে চেষ্টা করি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাসান মঞ্জুর, ভাইস প্রেসিডেন্ট পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল। কথা বলবেন অপর ভাইস প্রেসিডেন্ট পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল এডিপি চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান। বর্তমান চলমান রাজনীতি, বিশ্ব রাজনীতি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ অতিথি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে অভিনন্দন। তো
আজকে আসলে আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা আসলে একটা সংকটের ভিতরেই আছি আমরা। আমাদের বর্তমান রাজনৈতিক যে সংকট এবং আমাদের যে গণতান্ত্রিক যে অভিযাত্রা আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে, সেটা আসলে আমরা ধীরে ধীরে হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমাদের আশা আকাঙ্ক্ষা হারিয়ে যাওয়ার অবস্থা আছে। আমরা এখান থেকে উত্তরণের জন্য আমাদের এখন একটা জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের জন্য আমাদের যা যা করা দরকার, আমরা দেশপ্রেমিক নেতৃবৃন্দ এবং জনগণকে নিয়ে আমরা যদি একটা জাতীয় ঐক্য করতে পারি, আমাদের এই দেশটা রক্ষা হবে, আমাদের গণতান্ত্রিক আন্দোলন সফল হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো এটার জন্য আমাদের আসলে এখানে কিছু দেশপ্রেমিক নেতৃবৃন্দ, দেশপ্রেমিক রাজনীতিবিদ, দেশপ্রেমিক পেশাজীবী এবং আমাদের সকল ক্ষেত্রে রাষ্ট্রের সকল যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোতে দেশপ্রেমিক আমাদের লোকবলের দরকার আছে। আমরা দেখেছি রাষ্ট্রের যে 3টি গুরুত্বপূর্ণ স্তম্ভ সহ আমাদের গণমাধ্যম সবগুলো কলুষিত এবং একটা গোষ্ঠী স্বার্থে তারা কাজ করে। যে গোষ্ঠীর স্বার্থ তাদের উদ্ধার হবে, সেই গোষ্ঠীর পক্ষে কাজ করে এবং পরবর্তীতে যারা এই সরকার করতে হবে তাদের পক্ষে আবার কাজ করে। তো এই মাঝখান থেকে তারা সুবিধা নেয়, কিন্তু এই যারা রাজনীতিতে থাকে তাদের উপরে একটা কালিমা লেপন হয়, কিন্তু যারা সহযোগিতা করে তাদের কিছুই হয় না। তো আমরা চাচ্ছি যে এই খেলা, এই যে অপরাজনীতির খেলা, এখান থেকে আমাদের বের হতে হবে এবং বের হওয়ার জন্য আমাদের জনগণকে নিয়ে, দেশপ্রেমিক জনগণ, আমাদের একটা ঐক্য করতে হবে, একটা কঠিন ঐক্য করতে হবে। আরেকটা বিষয় যেটা আজকে বলি, আজকে বিশ্বের যে গণতান্ত্রিক যে একটা সংস্কৃতি, সেটাকে সম্প্রতি ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে যেভাবে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে আসলো আমেরিকা, সেটা আমি মনে করি বিশ্ব রাজনীতির জন্য একটা হুমকি। এবং বিশেষ করে যারা দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্বের যারা বিপ্লবী নেতা আছেন, যারা দেশপ্রেমিক নেতা আছেন, তাদের জন্য হুমকি স্বরূপ। কারণ কি, এই যে কায়দায় তারা তুলে আনছে, এটা আমি মনে করি এটা একটা ভয়ের রাজনীতি। শেখ হাসিনা যে ভয়ের রাজনীতি শুরু করছিল বাংলাদেশে, সেইটাই আমার মনে হয় ট্রাম্প গ্রহণ করছে। এবং আমি মনে করি ট্রাম্প শেখ হাসিনার শিষ্য। কারণ কি, শেখ হাসিনা এরকম ভয়ের রাজনীতি দেখাইতো বাংলাদেশের রাজনীতি। এখন ট্রাম্পের এই শেখ হাসিনার কাছ থেকে এটা মনে হয় শিক্ষণীয় হয়েছে, যার ফলে ও এটা শুরু করেছে। কিন্তু ওরও বেশি দিন নাই, আগামীতে হয়তো সেও ক্ষমতায় থাকবে না, কিন্তু বিশ্বের রাজনীতিতে একটা নিকৃষ্ট উদাহরণ হিসেবে থাকবে। তার পূর্বসূরিরাও একবার এরকম অনেক দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে তুলে নিয়েছিল একটা সার্বভৌম রাষ্ট্র। আমি মনে করি এখন জাতিসংঘ একটা ছোট জগন্নাথ, এই জাতিসংঘকে আমাদের এটা আমাদের ভেঙে দিতে হবে। জাতিসংঘ এরকম মৃত জাতিসংঘ আমরা চাই না। আমাদের এখন মহাদেশ ভিত্তিক জাতিসংঘ করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি বিশ্বে শান্তি আনতে হয়, এই আমেরিকা নিয়ন্ত্রিত, পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রিত জাতিসংঘ ভেঙে দিতে হবে। এটার জন্য যা যা করা হয়, এটার একটা আমাদের পরিকল্পনা করতে হবে এবং আমাদের মহাদেশ ভিত্তিক জাতিসংঘ করতে হবে। এবং আমাদের এই যে সন্ত্রাসী যে কার্যকলাপ, এটা যে কোনো দেশে হোক বা বহির্বিশ্বগতিক অন্য দেশের প্রতি যে সন্ত্রাসী কার্যকলাপ, এগুলো বন্ধ করতে হবে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের একটা সন্ত্রাসী প্রতিবেশী আছে এবং এরা অত্যন্ত একটা কি বলবো, নিম্নমানের আমি মনে করি প্রতিবেশী। তারা আমাদেরকে সব সময় একটা নিম্ন বর্ণের, নিম্ন জাতির হিসেবে আমাদের বিবেচনা করে, আমাদের সবসময় নিয়ন্ত্রণ করতে চায় এবং একটা সরকারের উপরে, একটা দলের উপর ভর করে তারা এই কাজটা করে। এই খেলা থেকে আমাদের বের হইতে হবে এবং তাদের সাথে আমাদের সুপ্রতিবেশী সুলভ একটা রাজনীতি আমাদের শুরু করতে হবে এবং তাদের যত চক্রান্ত, ষড়যন্ত্র আছে, এগুলো থেকে ভেঙে বেরোয় আসতে হলে আমাদের দেশপ্রেমিক রাজনীতিবিদদের খুব দরকার। আমরা দেখেছি ক্ষমতার স্বার্থে আমাদের সেই 1757 সালের সেই মির্জাপুরি কায়দায় যে ক্ষমতার চেয়ারের লোভে তারা এদেরকে সুযোগ সুবিধা দেয়, এদের কাছে মাথা নত করে, এদেরকে
এদের পদলেহন করে। তো এখান থেকে আমাদের বের হতে হবে। এখন এই বের হওয়ার জন্য আমাদের ঐক্যর প্রয়োজন। আমি এইটুকু বলে থামবো, এবং আমরা সন্ত্রাসী রাষ্ট্রের বিপরীতে সবসময় থাকবো, ন্যায়ের পক্ষে আমরা সর্বদা কথা বলবো। আমাদের এই ভূখণ্ডের লোকজন অনেক বিপ্লবী। আমরা 190 বছরে আমরা ব্রিটিশদের আমরা তাড়িয়েছি ঐক্যবদ্ধভাবে। আমরা আবার এবারে আমরা বিশ্ব সন্ত্রাস যারা করবে তাদেরকে বয়কট করতে হবে, এবং তাদের বিরুদ্ধে আমাদের সমস্ত বিশ্বের যারা দেশপ্রেমিক এবং সৎ, যোগ্য, মেধাবী, সাহসী, দূরদর্শী এবং জ্ঞানী যারা রাজনীতিবিদ আছে, জনগণ যারা আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এবারে এই বিশ্বকে আমরা আমাদেরই রক্ষা করতে হবে, আমাদের বিশ্বকে এবং আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। অন্য কোনো রাষ্ট্রের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। আর আমাদের সামরিক শক্তিতে বলিয়ান হতে হবে। সামরিক শক্তিতে বলিয়ান না হলে আসলে সার্বভৌমত্ব বর্তমান বিশ্বে টিকানো অত্যন্ত কষ্টকর। আজকে দেখেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প কখনোই তুলে দেবে না, কারণ তার কাছে নিউক্লিয়ার বম আছে। আজকে ভেনেজুয়েলার নিউক্লিয়ার বম থাকলে তাকে তুলে নেওয়ার সাহস পেত না। অতএব আমি মনে করি যাদের সামর্থ্য আছে সার্বভৌমত্ব রক্ষার জন্য আধুনিক সামরিক ইকুইপমেন্টস লাগবে, এবং জনগণকেও, প্রত্যেকটা জনগণকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করতে হবে। কারণ কি, আমাদের পার্শ্ববর্তী যে দুইটা সন্ত্রাসী রাষ্ট্র আছে, মায়ানমার এবং ভারত, এদের কাছ থেকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের সামরিকভাবে বলিয়ান হতে হবে, আরো বলিয়ান হতে হবে, এবং নেতৃত্বকেও আরো বলিয়ান ভূমিকা রাখতে হবে। তো আমি এইটুকু বলে থামবো, আরো অনেক বক্তব্য রয়েছে। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি পলিটিক্স ক্লাবের নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম, আবার হয়তো দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গাজী মুস্তাফিজুর রহমান, বিটিভি চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট। মাজহারুল ইসলাম, আপনি কিছু বলবেন? এখানে আসেন, সামনে আসেন। মাজহারুল ইসলাম রাজনৈতিক বিশ্লেষক, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত এই রাজনীতির হালচাল, দেশি বিদেশি যে কোনো বিষয় বলতে পারবেন। এই আলোচনাটা হওয়া দরকার। আসসালামু আলাইকুম। এখানে বিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন, তাদের বক্তব্য শুনে সত্যি আমি আনন্দিত হইলাম। আমি একজন তরুণ বলা যায়, কিন্তু এখানে কথা বলার মতো সাহস বা মেধা যোগ্যতা আমার কিছু নেই। তো একটা জিনিস আমি যখন পড়াশোনা করি তখন একটা শব্দ শুনেছিলাম, একটা ব্যক্তি চতুর্দশ লুই, মানে ফ্রান্সের ছিলেন, উনি বলেছিলেন আমি রাষ্ট্র। তখন এই অর্থটা প্রকাশ পেয়েছিল একনায়কতন্ত্রের, আমি রাষ্ট্র। আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং জনস্বাস্থ্য পেশাজীবী হিসাবে এই শব্দটাকে আমি ভিন্নভাবে ব্যাখ্যা করি। যদিও একনায়কতন্ত্র হিসাবে এই শব্দটা ইউজ করা হয়, কিন্তু আমরা যদি এই শব্দটাকে অন্যভাবে অ্যানালাইজ করি তাহলে কিন্তু দেশপ্রেমটা সবচেয়ে বেশি জাগ্রত হয়। যদি ইসলাম ধর্মের একটা শব্দ আছে, আইনাল হক একজন ব্যক্তি ছিলেন, যিনি এখানে বলা হতো আমি খোদা। তার মানে হচ্ছে তার রক্তে রঞ্জে প্রত্যেকটা জায়গায় সে আল্লাহ তাআলাকে প্রবেশ করিয়ে ফেলেছিলেন, যার জন্য আমরা ভিন্নভাবে তাকে বুঝিয়েছিলাম, ভিন্নভাবে ব্যাখ্যা রয়েছে। ঠিক তেমনি চতুর্দশ লুই যেমন বলেছিলেন আমি রাষ্ট্র, এই বিষয়টাকে যদি আমরা এইভাবে অ্যানালাইজ করি দেশপ্রেমের ভিত্তিতে, তাহলে কিন্তু জিনিসটা একটা স্বদেশ প্রীতি, ভালোবাসা এবং সুষ্ঠু একটা রাজনীতি কিন্তু বের হয়ে আসে। যেমন ধরুন, আমার গায়ে একটি জামা রয়েছে, আজকে যখন সকালে আমি অফিসে আসি তখন আমার স্ত্রী কিন্তু খেয়াল করেছে কোন জামাটা পরে সবচেয়ে পরিচ্ছন্ন, সেই জামাটা পরে কিন্তু যাবে। তার মানে হচ্ছে আমার শরীরে সেই জামাটাই আমি পরিধান করেছি, যে জামাটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক তেমনি চতুর্দশ লুইয়ের কথাটা যদি আমাদের প্রত্যেক রাজনীতিবিদ, প্রত্যেকটা সাধারণ জনগণ এবং প্রত্যেকটা মানুষ যদি অনুধাবন করেন, ধারণ করেন, তাহলে আমার মনে হয় দেশপ্রেমটা সবচেয়ে বেশি জাগ্রত। দেশপ্রেম সেটা নয় যে আমি দেশকে ভালোবাসি, তা নয়। দেশপ্রেম হলো সেটাই আমার উপর অর্পিত দায়িত্ব আমি কতটুকু পালন করেছি। আমি বিভিন্ন জায়গায় যখন রিক্সা শ্রমিকের মাঝে যখন আমি বিভিন্ন কথা বলি, তখন তাদেরকে বলি আপনাদের উপর কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে। তখন ওনারা জিজ্ঞেস করে, স্যার আমরা যে রিক্সা চালক, আমাদের উপর কিসের দায়িত্ব রয়েছে? আমি বললাম না, এই সমাজে প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন জন্মগ্রহণ করার সাথে সাথে সরকার তার প্রতি কিছু দায়িত্ব অর্পিত হয়। আবার বিপরীতভাবে সে যখন
আস্তে আস্তে গ্রাজুয়ালি বড় হয়, তার প্রতিও রাষ্ট্রের কিছু দায়িত্ব এসে পড়ে যায়। সেই দায়িত্বটা ম্যান টু ম্যান ভেরি করে। যেমন এই যে এখানে বিজ্ঞ অনেক রাজনীতিবিদরা আছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দলের রাজনীতিবিদরা আছে, তাদের উপর যেমনভাবে রাজনীতি দেশপ্রেমের বিষয়টা অর্পিত হয়, একজন দোকানদারের প্রতি দেশপ্রেমটা অন্যভাবে অর্পিত হয়। কিন্তু দেশপ্রেম শব্দটার গুরুত্ব কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছে একই রকম হয়ে থাকে। এখানে যারা শুনছেন এবং এই লাইভটা যারা দেখছেন এবং এমনকি যারা পরবর্তীতে দেখবেন, আমি একটা কথা বলেই শেষ করব। তবে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে, আমার মতো ছোট্ট মানুষকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা যারা এখানে রাজনীতিতে আছেন তাদের কাছ থেকে অবশ্যই শিক্ষার অনেক কিছু রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে। আমি সবসময় একটা কথাই বলি, দেশকে ভালোবাসা আমরা শুধু বলে নয়, প্রত্যেকের জায়গা থেকে নিজের উপর অর্পিত দায়িত্বটা যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলেই হয়তোবা দেশপ্রেম সবচেয়ে বেশি জাগ্রত হয়। আর লাস্টে যে কথাটাই বলি, আমরা যারা রাজনীতি হচ্ছে, আমি একজন তরুণ হিসাবে আমি সেটা মনে করি, আগে নিজেকে পবিত্র বানাতে হবে, নিজেকে একজন সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর আমার পাশের সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর আমার পরিবারকে, সমাজকে, এরপর অবশ্যই দলকে ভালোবাসতে হবে। তাহলেই হয়তোবা বিশ্বে প্রতিটি রাষ্ট্র কখনো সন্ত্রাস গড়ে উঠবে না, কখনো এক নাগরিক আরেক নাগরিকের সাথে কোন্দল সৃষ্টি হবে না। সবাই মিলেই হয়তোবা প্রত্যেকের দেশটিকে ভালোবাসবে এবং সামনের দিকে এগিয়ে থাকবে। আশা করি ভালো থাকবেন। এবং এখানে যারা রাজনীতিবিদ রয়েছেন সবার সুস্থ কামনা করছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি, যাতে তারা আরো মেধা বুদ্ধি কাটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই প্রত্যাশায় আমি ছিলাম জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাজহারুল ইসলাম, মূল্যবান কথাগুলো আমাদেরকে শোনালেন। নেটিজেনরাও শুনবেন। পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত এই আলোচনা অনুষ্ঠান চলতেই থাকবে, প্রতি বছরের প্রতিটা মাসেই থাকবে, প্রতিটা সপ্তাহেই থাকবে, আলোচনার মধ্যে থাকবে। এখানে দল মত নির্বিশেষে যে কোনো বর্ণ, যে কোনো ধর্মের লোক তার মতামত পোষণ করতে পারবে। ধন্যবাদ মাজহারুল ইসলাম। এখন কথা বলবেন এম ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। এম ফয়েজ হোসেন, আপনাকে দেখা যাচ্ছে? জি, এবং উনি পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ। 5.5 ঘন্টা কথা বলার পরে যখন আমাকে কথা বলতে বলেন, আমি তখন বিস্মিত হই যে বাংলাদেশের মানুষের ধৈর্য আছে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা পার্টির সংগ্রামী সভাপতি আব্দুল গফর মিয়া যে বক্তব্য রেখেছেন তা প্রণিধানযোগ্য। সেই সাথে বিশেষ কিছু যোগ আমি এখন করব না, শুধুমাত্র ভেনেজুয়েলা প্রসঙ্গে আমার একটা কথা হলো, 3টা ভাবে এটাকে আমরা নিন্দা জানাতে পারি। এক হলো জাতিসংঘর একটা সদস্য দেশকে একেবারে বিনা নোটিশে, জাতিসংঘের কাছে অভিযোগ না করে, একটা নাম দিয়ে, একটা বদনাম দিয়ে ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে ওরা অপহরণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে একটা কারাগারে বন্দি করে রেখেছে। এটা অত্যন্ত নিন্দাযোগ্য একটা বিষয়। সেই সাথে সাথে দুনিয়া জুড়ে যে জাতিসংঘের সদস্য দেশগুলো আছে তাদের যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব, এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা দেখছি লঙ্ঘিত হচ্ছে। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে একটা কথা খুবই বহুল পরিচালিত, আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নেই। তো বন্ধু বেশে এরা আসে, দুনিয়ার দেশে দেশে সম্পদের লোভে আসে, সোনার লোভে আসে, খনিজ সম্পদের লোভে আসে, তেলের লোভে আসে। ভেনেজুয়েলা মূলত আক্রমণ করেছে খনিজ সম্পদ, তেল এবং তার যে প্রাকৃতিক সম্পদগুলো আছে তা দখল করার প্রয়াসে, যেটা এই সাম্রাজ্যবাদকে একটা নতুন মাত্রার সাম্রাজ্যবাদ বলতে হবে। এখানে ট্রাম্প পুতুল, এটা মার্কিন সাম্রাজ্যবাদেরই নীতি।
দ্বিতীয় অংশ হলো এরা মানবাধিকার লঙ্ঘন করেছে, এরা চরমভাবে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা সেই ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে। একজন ঘুমন্ত রাষ্ট্রপতিকে রাতের আধারে ধরে নিয়ে গিয়ে একটা ভুয়া বিচারের সম্মুখীন করা হচ্ছে, কুত্তাটাকে নাম দাও এবং হত্যা করো, সেই প্রাচীন নীতি অনুযায়ী। তৃতীয় অংশ হলো ভেনেজুয়েলার সম্পদ যখন লুট করা হবে তখন শ্রমিক শ্রেণী খুবই ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে ভেনেজুয়েলার শ্রমিক শ্রেণী। এই ভেনেজুয়েলার শ্রমিক শ্রেণীর উপর যে আঘাতটা মার্কিন সাম্রাজ্যবাদ হানল, এটা নিন্দা না করে আমরা পারি না। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশের স্বাধীনতা পার্টি এবং সারা দুনিয়ার যে শ্রমিক শ্রেণী আছে তাদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি এবং সারা দুনিয়ার যে মুক্তিকামী মানুষ আছে সেই মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ যদি আসি, আমরা দেখবো যে এখানে সাম্রাজ্যবাদের নখর, সম্প্রসারণবাদের নখর, ভারতীয় আধিপত্যবাদের যে নখর, এটা খুবই স্পষ্ট। কোনো গোপনীয়তা নাই, কোনো রাগডাক নাই। এরা বাংলাদেশকে শুধু শোষণ করতে চায় এবং ভারতীয় যে তথাকথিত পলিটিশিয়ানরা আছে, আমরা যাদের কথা এখন শুনি বিভিন্ন মিডিয়ায়, তারা তো একেবারে প্রকাশ্য ঘোষণা দেয় যে বাংলাদেশ ওরা দখল করবে এবং ভারতের এই পরিধি বড় করবে। এই যে পরিধি বড় করার চিন্তা, সাম্রাজ্যবাদী ভাবনা, এটা মানুষকে মোহগ্রস্ত করে এবং দুনিয়ায় অশান্তির সৃষ্টি করে। আমরা এই সাম্রাজ্যবাদী প্রবণতার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে বর্তমানে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। শুধু ইন্টারিম গভর্নমেন্ট নয়, যাদেরকে এরা জুলাই অভ্যুত্থানের নায়ক তৈরি করেছিল, এরাও জনগণের যে অভ্যুত্থান আছে সেই অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তাদের মধ্যে ছিল, আমরা সেই প্রত্যয় থেকে তাদেরকে বেরিয়ে আসতে দেখি এবং তারা শুধু ক্ষমতা এবং ক্ষমতার মোহ ছাড়া অন্য কোনো অবস্থানে আর কেউ অবস্থান করছে না। একটা হাস্যকর নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। যদিও এর আগেই সাম্রাজ্যবাদ নানা রকমের ফর্মুলা নিয়ে এখানে হাজির হচ্ছে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ এবং অন্যান্যরা, আশেপাশে যারা সাম্রাজ্যবাদের অনুচররা, অনুঘটকরা আছে, তারাও এর সাথে যোগ দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নকেও মার্কিন সাম্রাজ্যবাদ বশ করে রেখেছে এবং তারাও মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। এখান থেকে মুক্তির একটা মাত্র পথ হলো আমাদের সমগ্র জনগণকে সশস্ত্র করে তোলা, সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে তোলা এবং সমগ্র জনগণকে এই সাম্রাজ্যবাদ বিরোধী যে শানিত সংগ্রাম, সেই সংগ্রামে পরিচালিত করা। আমাদের এখন প্রধান কাজ হলো আমাদের যে মূল সমস্যা এখানকার এই অঞ্চলের আধিপত্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ, এই সম্প্রসারণবাদকে ঠেকানো। একই সাথে প্রধান সমস্যা যদি আপনার এখান থেকে দূর হতে পারে, তাহলে এর সাথে সাথে যে অন্যান্য আরো 10টা অপ্রধান সমস্যা আছে সেই সমস্যাগুলোরও সমাধান হয়ে যায়। ভারতীয় সম্প্রসারণবাদ আমাদেরকে পানি সংকটে ফেলে দিয়ে একটা বিশাল বড় অবস্থান নিয়েছে। একটা যুদ্ধে তাদের এটা একটা বড় ধরনের অস্ত্র, আমাদেরকে ভাতে মারবে, পানিতে মারবে। বিশেষ করে ফারাক্কা সহ 54টা যে নদীমুখ, এই নদীমুখের উপর যে বাঁধ, গ্রোয়েন এবং নানা রকমের অবকাঠামো তৈরি করে এবং আন্তঃনদী সংযোগ প্রকল্প করে বাংলাদেশের যেটা ন্যায্য হিস্সা পানির, সেটাকে ওরা ওদের মরুভূমিতে নিয়ে চাষাবাদের ব্যবস্থা করছে। অথচ আমাদের বাংলাদেশটা
মরুভূমিতে পরিণত হচ্ছে। ফারাক্কার কারণে পশ্চিমবাংলার যে বন্দরের কথা বলা হয়, সেই বন্দরের নাব্যতাও ধ্বংস হয়েছে, আর বাংলাদেশও একটা মরুভূমিতে পরিণত হচ্ছে। তাহলে পুরো বাংলাই এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বাংলাদেশের সমস্ত বাঙালিদের প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ হন এবং দিল্লির যে সম্প্রসারণবাদী প্রবণতা, সেই প্রবণতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখুন। সংগ্রামী বন্ধুগণ, আমরা যেই পর্যায়ে এখনকার রাজনীতি পর্যবেক্ষণ করছি, আমরা দেখছি ইন্টারিম গভর্নমেন্ট হাস্যকর কিছু কাজকর্মে এখানে ব্যস্ত আছে। এই হাস্যকর কাজকর্মগুলো, এক নম্বর হলো এরা জুলাইকে অস্বীকার করে একটা জুলাই সনদ তৈরি করেছে, যেখানে বৈষম্য বিরোধী বাক্য নাই। শ্রমিক শ্রেণীর যে 5-6টা মৌলিক অধিকারের দাবি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে বিষয়গুলো আছে, শ্রমিকের নিরাপত্তা, এই সকল বিষয়কে উপেক্ষা করে তারা একটা জুলাই সনদ তৈরি করেছে। এই জুলাই সনদটা যদি এখানে হা ভোটে জিতেও যায়, বাংলাদেশের জনগণের, শ্রমিক শ্রেণীর কোনো উপকারে লাগবে না। হ্যাঁ, উপকারে কিছু লোকের লাগবে, আমলাতন্ত্র এবং 400 লোকের কিছু উপকার হবে। এরা এমপি হবে, মন্ত্রী হবে, এবং দোতলা পার্লামেন্ট আছে না, উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে। এই তো ওদের জুলাই সনদের প্রাপ্তি। এর বাইরে আর কিছু নাই। উচ্চকক্ষে যারা যাবেন তারা নিজেদেরকে লাট সাহেব মনে করবেন, আর নিম্নকক্ষের এরা তো লুটেরা অর্থনীতির পক্ষে আছেই। এটা নিয়ে আমরা এই গত 54 বছর ধরে খুবই অভিযোগ। আমরা 300 জনের অত্যাচারেই বাঁচি না, আরো 100 জন যোগ হচ্ছে। তাহলে অত্যাচারের মাত্রা এবং এখানকার শ্রমিক শ্রেণীর মানুষের উপরে, এখানকার জীবনযাত্রার উপরে যে একটা চাপ তৈরি হবে, সেই চাপটা আবারও বাড়বে এবং এদেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকবে। এবং কিছু সংখ্যক মানুষ, যেহেতু এই সকল নির্বাচনে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো পথ নেই, তাহলে শিল্পপতিরা, পুঁজিবাদীরা, মার্কিনী দালালরা, ভারতীয় দালালরা এখানে নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে তারা সেই অনুগত দাসের মতন বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশটাকে আরো দরিদ্রতর জায়গায় নিয়ে যাবে। এখানে যে কটা দুর্ভিক্ষের ইতিহাস আছে বাংলাদেশে, সব কটা দুর্ভিক্ষের ইতিহাস হলো এখানকার শাসন প্রক্রিয়ার ইতিহাস। যেই অপশাসনের কারণে 76-এর মন্বন্তর হয়েছিল, সেই একই অপশাসনের কারণে 50-এর মন্বন্তর মহাদুর্ভিক্ষ হয়েছিল। 74-এও সেই মার্কিন ভারত যৌথ প্রযোজনায় এখানে একটা পাতানো দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশের মানুষকে হাড় ক্লিষ্ট করে দেওয়ার একটা অপচেষ্টা মাত্র। তো আমি সকলের প্রতি আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হন এবং নিজেদেরকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করুন। দুনিয়ার মজদুর এক হও, ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, এখন পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমদ খান এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন। সবাইকে আহ্বান জানাচ্ছি এই বক্তব্য। ফয়েজ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার আগে আমি সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে নেব, তারপরে আমি আমার সমাপনী বক্তব্য রাখবো। আমরা এখন দেশীয় প্রেক্ষাপট এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তিনটা ইস্যু দিলাম। সেটা হচ্ছে বাংলাদেশের গণভোট এবং জুলাই সনদের স্বীকৃতি, এটা একটা বিষয়। এই বিষয় নিয়ে বিভক্তি আছে এবং একটা হচ্ছে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় ষড়যন্ত্র, আর একটা রয়েছে আমেরিকার আগ্রাসন। সবকিছুই মনে হয় বাংলাদেশে একই সময় হচ্ছে, মানে সারা পৃথিবীতে এক সময় হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা যারা আছেন শ্রমিকদের পক্ষে কথা বলেন বা হচ্ছে মানবতা জয়গান আপনারা গান নিয়ে নেবেন, তো আপনাদের কাজই হচ্ছে এই দুইটা বিষয়ে, মানবতা এবং হচ্ছে শ্রমিক বা শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষ যারা বঞ্চিত। তো সেই ক্ষেত্রে সবচেয়ে দুর্দশাগ্রস্ত সময় বোধহয় এখন আপনারাই আছেন। সেক্ষেত্রে আপনারা সবাইকে সংগঠিত করে কিভাবে বাংলাদেশ
বাংলাদেশ রক্ষা, ভারতে এবং আমেরিকার আগ্রাসন প্রতিরোধে কর্মসূচিকে কেন্দ্র করে আপনারা সামনের দিকে এগিয়ে দেবেন, সেই বিষয়ে তার একটু আগ্রহ আছে আমার ব্যক্তিগতভাবে। ধন্যবাদ আপনাকে। পুরোটা সময় জুড়ে আপনারা বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদদের কথা শুনেছেন। পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই এম মাসুদ, গবেষণা সম্পাদক, যে এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে, এবং সেই সাথে জাহাঙ্গীর ইসলাম, কামরুল ইসলাম জাহাঙ্গীর, মহাসচিব পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল। ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে মূল্যবান বক্তব্য দিয়ে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালকে একটি মহাসড়কে পাঠানোর চেষ্টা করছেন। প্রথম কথা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংগঠন, বিশ্বের অপরাপর অন্যান্য দেশে এর শাখা সম্প্রসারিত হচ্ছে, এবং এই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের মূল কাজটা হচ্ছে যে যার মতামত দিতে পারবেন, এবং সকল মত, দল, পথ, পার্থক্য থাকবে, এবং সেই পার্থক্যগুলোকে মেলানোর চেষ্টা করব আমরা। এখানে আপনারা শুনেছেন আব্দুল গফুর মিয়া বলেছেন যে জবাবদিহিমূলক কোনো সংসদ না থাকলে সেই সংসদ দিয়ে আমাদের কাজ কি, কথা বলেছেন ডক্টর শামসুল আলম, কথা বলেছেন আমির আলী হাওলাদার সহ দার্শনিক আবু বহির মুসা। প্রত্যেক কথা চুলচেরা বিশ্লেষণ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশপন্থী। এখানে ভারতীয় আধিপত্য বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বলেন, এই আধিপত্য বিরোধী আমরা, এই কথা আমরা যেমন স্বীকার করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে স্বীকার করতে হবে। আপনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, এইসব বিষয়ে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরগুলো মানে আসবে, পালাক্রমে আসতে থাকবে। যদি আপনি মহাসড়কে না উঠে কাঁচা রাস্তায় হাঁটেন, তা আপনি কখনোই গন্তব্যে পৌঁছতে পারবেন না। বাংলাদেশকে মহাসড়কে উঠতে হবে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনি যদি একটু বলেন যে আসলে এই দেশে কোনো অদৃশ্য কোনো শক্তি আবার নতুন করে তৈরি হচ্ছে কিনা? শক্তি সবসময় অদৃশ্য হয়। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে চুম্বকীয় শক্তি বলেন, ঈশ্বরীয় শক্তি বলেন, ঐশ্বরিক শক্তি যাকে বলে, সব শক্তি কিন্তু অদৃশ্য হয়। অদৃশ্য শক্তি থাকতেই পারে, কিন্তু সেই শক্তির চেয়ে শক্তিশালী হচ্ছে দেশের বা পৃথিবীর মানুষ। তারা যদি ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ না থাকলে কিন্তু হবে না। তো আমাদেরকে আগে যে কোনো দল, যে কোনো ধর্ম এবং যে কোনো লিঙ্গ, আমাদের যে কোনো ভাষা, আমাদেরকে এই পৃথিবীটাকে টিকিয়ে রাখতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে মূল কথা। ঐক্যবদ্ধ থাকার জন্য আসলে কিভাবে এগিয়ে যেতে চান আপনারা? ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের ছাড় দেওয়ার চিন্তা মাথায় থাকতে হবে, যে আমি বড়, আমি শ্রেষ্ঠ, এটা বললে হবে না। এখানে যার যে বক্তব্য, যার যে মতামত, সেখান থেকে চুম্বকীয় অংশগুলো সংগ্রহ করতে হবে, জনগণের সামনে তুলে দিতে হবে। যে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল আমাদের সবার, যেহেতু বাংলাদেশ সব বিশ্বের অপর সকল বিষয় রাজনীতির ঊর্ধ্বে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ উপস্থিতিদেরকে এবং নেটিজেনদেরকে। আগামীতে আমরা যেন আরো বৃহৎ পরিসরে করতে পারি। প্রচণ্ড শৈত্যপ্রবাহের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত থেকেছি, গাজী মোস্তাফিজুর রহমান ভাইকেও স্মরণ করছি, চিন্তক দাবারু, এবং উনি রাজনৈতিক বিশ্লেষক, ইউডিপি চেয়ারম্যান। সেক্ষেত্রে এম ফয়েজ হোসেন মূল্যবান বক্তব্য প্লেস করেছেন। সবাইকেই সমানভাবে প্রাধান্য দিয়ে সামনের দিনগুলোকে কিভাবে পলিটিক্স ক্লাবকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় নিয়ে যাওয়া যায়। শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের তালিকায় ভেনেজুয়েলাও আছে, যারা নিপীড়িত রাষ্ট্র এবং যারা প্রভাবশালী রাষ্ট্র সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধেও আমাদের সোচ্চার ভূমিকা থাকবে। এই প্রত্যাশা জ্ঞাপন করে, এই প্রত্যাশা রেখে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।